সাহিত্যিক প্রতিভা বসুই যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানু সোম, এ কথাটা আমরা অনেকেই জানি না। রবীন্দ্রনাথ, নজরুল, দিলীপ কুমার রায়, হিমাংশু দত্ত, কে নেই তার শিক্ষকের তালিকায়? অথচ এই শিল্পী বিয়ের পরে বেমালুম হয়ে উঠলেন সাহিত্যিক প্রতিভা বসু। শুধু সাহিত্যিক বললেই যথেষ্ট হয় না, একজন প্রথিতযশা সাহিত্যিক। তার উপন্যাস থেকে তৈরি হয়েছে আলো আমার আলো, পথে হলো দেরির মতো একের পর এক জনপ্রিয় সিনেমা। তার বই প্রকাশের জন্য কাড়াকাড়ি পড়ে গেছে প্রকাশকদের মধ্যে। গল্পে আড্ডায় রৌহিনের আসরে এর আগে আপনারা শুনেছেন ওর অন্য একটি বহুল পরিচিত গল্প। আজ শুনে নেব আরেকটি জনপ্রিয় কাহিনী, রূপান্তর। এটি সম্ভবত 60-এর দশকের রচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে রচিত এই গল্পটি সংকলিত আছে দেশ পাবলিশিং প্রকাশিত প্রতিভা বসু গল্প সমগ্র 1 বইটিতে। এটি অনলাইনে কেনার লিংক পেয়ে যাবেন যথারীতি আমাদের বর্ণনার বাক্সে। আসুন শুনে নিই প্রতিভা বসুর গল্প রূপান্তর, পাঠে আমি রৌহিন। ডিসেম্বর মাসের শেষ 3 দিন ধরে নিউ ইয়র্ক শহরে প্রচন্ড গর্জনে বাতাস চলছিল। সেই সঙ্গে বালির কণার মতো ছোট ছোট বৃষ্টির ছাঁট বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে পিন ফোটাচ্ছিল সবকিছুর ওপরে। মাঝে মাঝে বরফের কুচি ঝরছিল, অথবা ঝরছিল না। বাড়ি থেকে বেরোবার উপায় ছিল না কারো। খবরের কাগজে বলা বলি হলো, এভাবে আর 2-1 দিন চললে শহর অচল হয়ে যাবে। তাছাড়া এরই মধ্যে বেরোতে গিয়ে ঝড়ের মুখে কুটোর মতো বেশ কিছু লোক কোথায় না কোথায় গড়িয়ে গেছে, যাদের কোনো হদিশ মেলেনি। কি একটা ছুটির সুযোগে ছোট্ট শহর ব্লুমিংটন থেকে আরো 3 জন ছাত্রছাত্রীর সঙ্গে বেড়াতে এসে মারিয়া হতাশ হলো। এখানে কত কিছু কেনাকাটার ছিল তার, কত বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবার ছিল। দুপুর ভোরে মিউজিয়ামগুলো ঘুরে বেড়াবে ভেবেছিল, মনে হলো সব মাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তের মেয়ে সে। চোখের রং কালো, চুলের রং কালো, গায়ের রং তেলের মতো কোমল পিছল। গরম ছিপছিপে, ঈষৎ ফোলা ফোলা টুকটুকে নরম ঠোঁটের ফাঁকে সুসংবদ্ধ দাঁতের পংক্তি। মুখখানা নিখুঁত, অর্থাৎ মারিয়া সুন্দরী। শুধু সুন্দরীই নয়, স্বভাবের মাধুর্যেও সে সকলের প্রিয়। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে লোক সাহিত্যে গবেষণা করছে। অত্যন্ত ধর্মভাবাপন্ন, জীবনের উচ্চাশা সমাজসেবা। বয়স 23 পূর্ণ, কিন্তু এখনো কোনো ছেলে বন্ধু নেয়নি, সেসবে রুচি নেই তার। সে মেয়েদের ডর্মে থাকে, ডর্মের লাউঞ্জে বসে ছেলেমেয়েরা ভালোবাসাবাসি করে বলে কোনোদিন সে লাউঞ্জে বসে না। যতটা সময় কলেজে থাকে তার বাইরের সমস্তটা সময়ই প্রায় লাইব্রেরিতে কাটায়। ডর্মের প্রতিটি মেয়ের সঙ্গে তার সৌহার্দ্য, সবাই তাকে ভালোবাসে, মান্য করে। গলায় একটি সরু আসল সোনার হারের লকেট হিসেবে ক্রুশ চিহ্নটি তার বুকের মধ্যস্থলে দোদুল্যমান, ওইটিই তার প্রাণকেন্দ্র। প্রত্যেক রোববার গির্জে না গেলে নিজেকে তার অপরাধী বলে বোধ হয়। দেশে মা বাবা ভাই বোন সবাই আছে। টেবিলের উপর সযত্নে সকলের ফটো সাজিয়ে রেখেছে। মাঝে মাঝে বন্ধু বান্ধবদের কাছে তাদের গল্প বলতে বলতে সে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তার স্বভাবের মধ্যে একটিই মাত্র উচ্চকিত ব্যসন, দেশ ভ্রমণ। সুবিধে পেলে ছাড়ে না। ওইটুকু রন্ধ্র দিয়েই বহু যুবক তার হৃদয়ে প্রবেশের দ্বার খুঁজেছে। অন্ধ্র মৌমাছির মতো মাথা ঠুকেই মরেছে শেষ পর্যন্ত, দরজা এতটুকু ফাঁক হয়নি। নিউ ইয়র্কে তার একজন কাকা থাকেন। এই কাকা কাকিমাকে সে খুব ভালোবাসে। এসে তাদের কাছেই উঠেছিল। ব্লুমিংটন থেকে নিউ ইয়র্ক আসা সহজ নয়, 1000 মাইলের দূরত্ব, খরচ ভীষণ। অনেক দিনের চেষ্টায় দল পেয়েছিল একটা, ভাগাভাগি করে তেমন কষ্টসাধ্য হয়নি। কিন্তু এসে যে এমন হবে তা কি সে জানত? বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্লুমিংটন নামের মফস্বল শহরটির বেশিরভাগ লোকেরই গাড়ি আছে। মাস্টারদের তো বটেই, ছাত্রদের মধ্যেও কিছু কম নয়। ছুটি ছাটা বা উইকেন্ডে সেই গাড়িওয়ালা ছাত্রদের মধ্যে বাইরে যাবার ধুম পড়ে যায়। কিন্তু যেই যেখানে যাক, সেই বিশ্ববিদ্যালয়ের চোখে পড়ার মতো জায়গাগুলোতে একটি নোটিশ টাঙিয়ে দেয়, জানিয়ে দেয় কেউ যদি সঙ্গী হতে চায় তবে যেন নোটিশ দেখে ফোন নাম্বার বা ঠিকানা জেনে তার সঙ্গে যোগাযোগ করে। জায়গা থাকলে নিয়ে যাবে, গাড়ি চালাতে জানে এমন সঙ্গীই চায় সবাই। তাহলে পথ খরচার ভাগের মতো পরিশ্রমেরও ভাগিদার হয়। দূরের পাল্লা হলে এক হাতে 22-24 ঘন্টা চালানো শক্ত। যদিও মারিয়ার নিজের গাড়ি নেই, কিন্তু চালাতে সে দক্ষ। এই ধরনের রাইড পেলে সেও যেমন উল্লসিত হয়ে সঙ্গ নেয়,
তাকে সঙ্গী পেলে তারাও তেমনি খুশি হয়ে ওঠে। এই করেই সে তার দেশ ভ্রমণের ক্ষুধা মেটায়। তা বলে নিউ ইয়র্কের রাইড বড় একটা পাওয়া যায় না। বেশ কয়েকদিনের ছুটি না পেলে ছাত্রছাত্রীরা এত দূরে আসে না কেউ। সকলের উঠবার মতো জায়গাও থাকে না, আর জায়গা না থাকলে কোনো হোটেলে ওঠার মতো টাকা থাকে না তাদের কাছে। কিন্তু ভাগ্যক্রমে এবার চমৎকার একটা দল জুটে গেল ঠিক ছুটিটার মুখে। আর দিকপাস চাইল না মারিয়া। একটা গান ভাসতে ভাসতে ছোট্ট চামড়ার সুটকেসটা নিয়ে শটান গাড়িতে উঠল। আর কি ফুর্তি করতে করতেই না এসেছে। হই হল্লা, গান, যেখানে সেখানে থেমে বোড়ে বাজারে লেকের ধারে বসে যাওয়া, রাত্রিবেলা হোটেলে ঘুম, 1.5 দিনে 1000 মাইল পাড়ি দিয়ে পৌঁছেছে এসে। অর্ধেক চালিয়েছে মারিয়া, অর্ধেক যার গাড়ি সে নিজে। তারপর শহরে ঢুকে ছিটকে গেছে যে যার জায়গায়। এসেছে 5 দিনের জন্য, তার 3 দিন তো কেটেই গেল। মারিয়ার কাকার বাড়ি কলম্বিয়া পাড়ায়, হাডসন নদীর ধারে। উনি আসলে মারিয়ার নিজের কাকা নন, বাবার বন্ধু, এবং মারিয়া এককালে তার প্রিয় ছাত্রী ছিল। ভদ্রলোক নিঃসন্তান, স্বামী স্ত্রী দুজনেই মারিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। মারিয়াও তাদের নিতান্ত আপনজন ছাড়া ভাবে না। এদের কাছে এলে সে বাড়ি ফেরার সুখ পায়। কাকিমা বললেন, মন খারাপ করে আর কি করবে, যে কদিন আছো ঘরে বসেই কাটাও। আমরা অবশ্যই সুখী, ঝড়ের জন্য সারাক্ষণ তোমাকে পাচ্ছি। মারিয়া চোখ তুলে হাসলো একটু। এবছর শীতও পড়েছে খুব। হেমন্ত ঋতু যেমন দেরি করে এসেছে, তেমনি দুমড়ে দুমড়ে শীত নিয়ে এসেছে সঙ্গে করে। সমানে বরফ পড়ে পড়ে পথঘাট পিছল, অথচ আসবার দিন কি সুন্দর আবহাওয়া ছিল। সোনার মতো রোদ ঝকঝক করছিল চারিদিকে। 1.5 দিনে একবারের জন্য এক ফোঁটা বৃষ্টি পড়েনি, বাতাস ওঠেনি। হাইওয়ে দিয়ে সমানে 80 স্পিডে চালিয়ে কি মজাই না লাগছিল। আর এসে নামা মাত্রই এই। একদিন তো হাওয়া এমন জোর হলো যে লিফট পর্যন্ত অচল হয়ে রইল। এটা যে কি করে হলো বুঝতেই পারলো না মারিয়া। বাড়ির সমস্ত জানলা দরজা মোটা কাচে আবদ্ধ, তার উপরে ভেলভেটের পর্দা দিয়ে মোড়া, তবু কোথা থেকে সুই সুই শব্দে হাওয়া ঢুকতে লাগলো ভিতরে। কে জানে, লিফটের দরজা বন্ধই করা গেল না। আর দরজা বন্ধ না হলে লিফট চলবে কি করে? নিচে থেকে উঠলই না উপরে। ভাগ্যিস ছুটি চলছিল, বাড়ি থেকে না বেরিয়ে কাটালো কোনো মতে। তার কাকা থাকেন 18 তলায়, পায়ে হেঁটে ওখানে উঠতে গেলেই হয়েছিল আর কি। এর মধ্যেই বিকেলবেলা ট্যাক্সি করে এক বন্ধুর বাড়িতে একটা পার্টিতে গেল সে। কদিনের মধ্যে এই প্রথম আকাশের তলায় বেরোনো। ট্যাক্সিটা বাড়ির দেওয়ালের আড়ালে দাঁড়িয়েছিল, তাতে হাওয়া কম লাগে। তবু ওইটুকু যেতেই মারিয়া প্রায় উড়ে যায় আর কি। দরজা খুলে ভিতরে ঢুকতে ধস্তাধস্তি করতে হলো। ড্রাইভার নেমে এসে দরজাটা টেনে ধরে রইল, তবে ঢুকতে পারল সে। মনে হচ্ছিল খোলা দরজাটা বুঝি গাড়ি থেকে ছিঁড়ে নিয়ে যাবে বাতাসে। সামনে হাডসন নদীতে মনে হলো বান ডেকেছে। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলল, নদীর ধারে বলেই এখানে বাতাসের জোরটা বেশি, যদি বুঝতে পারতাম আসতাম না। মারিয়া মনে মনে বলল, ভাগ্যিস বোঝনি, বাড়ি বসে বসে আমার হাত পায়ে যে বাদ ধরে গেছে। এরকম হাওয়ায় কিন্তু না বেরোনোই ভালো। ড্রাইভার আবার মন্তব্য করলো, এ হাওয়া শয়তান, গাড়ি উল্টে দিতে পারে। তার মধ্যে যা বরফ পড়ছে। না না, অত ভয় কিসের? মারিয়া নরম করে মাথা নাড়ল। বলছেন কি ম্যাডাম? মুখ ফেরালো ড্রাইভার, এ তো রীতিমতো হ্যারিকেন। লোকটা তো ভারী ভীতু। মারিয়া চুপ করে রইল। বন্ধুর বাড়ি পৌঁছতে পৌঁছতে বাতাসের জোর কিন্তু কমে এলো অনেকটা। ড্রাইভার বলল, এ ম্যানহাটনের স্কাই স্ক্যাপার আটকে দিয়েছে, ফাঁকা জায়গায় দেখুন গে। ঠিক তাই হতে পারে। মারিয়া গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে লঘু পায়ে ঢুকে গেল বাড়ির ভিতরে। বেশ জমলো পার্টিটা, খুব হইচই হলো। খাবার পরে নিজেরাই পরস্পরকে জড়িয়ে নাচলো খানিকক্ষণ। ভালো ভালো ওয়াইনের নেশায় ফুর্তি হলো খুব। দেখতে দেখতে 10টা বেজে গেল। ঘড়ি দেখে তাড়াতাড়ি উঠল মারিয়া। যা ঝড় বাদলের রাত, এরপরে আর ট্যাক্সি মিলবে না। বন্ধু বলল, তাতে কি, সাবওয়েতে চলে যেও, তাড়াতাড়িও হবে, ঝড়ও পাবে না। মারিয়া মাথা নাড়ল। ওটা তার এখনো আয়ত্তে আসেনি। মফস্বলে থাকে, নগরের মাটির তলার ম্যাপ মুখস্থ কম, পথ ভুল করলে একেবারে গোলক ধাঁধা। তাছাড়া আরো একটি কারণ চাপা ছিল তার মনের তলায়। কলম্বিয়া পাড়াটা নিগ্রোতে ভর্তি। মারিয়ার ভীষণ বিদ্বেষ তাদের উপর। তাদের সে ভয় করে, ঘেন্না করে।
অত ভালো মারিয়া, অমন হৃদয়বতী, সত্যবাদী, সচ্চরিত্র সমাজসেবিকা, এই একটা ব্যাপারে তার মায়া, মমতা, ধর্ম সমস্ত পাশবিক হয়ে ওঠে। তার কর্মের পুণ্য তালিকায় সর্বজীবে দয়ার মধ্যে এই মানুষগুলোকে সে কোনো রকমেই জায়গা দিতে পারে না। যদি কোনো উপায় দেশ থেকে এদের উচ্ছেদ করতে পারত, তাহলে সকলের আগে সেই মহৎ কাজটা সেরে নিত। সে দক্ষিণের মেয়ে, যত শিক্ষাই পাক, যতই ভালো হোক, এই বিদ্বেষ তার রক্তের মধ্যে মিশে গেছে। কিন্তু একথা সে প্রকাশ করে না। সে জানে এটা শুনলে অনেকে তাকে বিচার করবে, বিশ্লেষণ করবে, সেটা সে চায় না। তাদের সরকারের সঙ্গে এই নীতিতে সে সম্পূর্ণ দ্বিমত। সে রাস্তায় এসে একটা ঢাকনার তলায় দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়েই গাড়ি পেল না। কেউ যেতে চায় না। ঠান্ডায়, বাতাসের বেগে হাত পা প্রায় জমে আসছিল। মাথার রুমালটা আরো শক্ত করে বেঁধে নিল, দস্তানা পরা হাত দুটো ঢুকিয়ে রাখলো পকেটের মধ্যে। প্রায় 8 ঘন্টা ছোটাছুটির পর শেষে মিলল একটা। মিলল মানে হাত দেখিয়ে থামিয়ে প্রায় জোর করে উঠে বসলো। তারপর ঠিকানা বলল। ভাগ্যিস জোর করে উঠেছে। উফ, মরে যাচ্ছিল প্রায়। গাড়ির গরমে বেশ আরাম লাগলো। গুছিয়ে বসতে বসতে অনেকটা এগিয়ে এলো ট্যাক্সি। মারিয়া রাস্তায় তাকালো। রাস্তায় একটিও লোক চলছিল না সেদিন। একটার পর একটা ব্লক পার হয়ে যাচ্ছিল, কোথাও কোনো গাড়ি মিলছিল না। এতক্ষণ ট্যাক্সি পাবার জন্য এত উদ্বিগ্ন, উত্তেজিত ছিল যে রাস্তার এই নির্জনতাটা সে আন্দাজ করতে পারেনি। নিশ্চিন্ত হয়ে অন্ধকার গাড়ির আরামে শরীর চাঙ্গা হয়ে উঠতেই এদিকে নজর গেল তার। কুয়াশাচ্ছন্ন আলোর তলায় ঝিরিঝিরি বরফ পড়া জনহীন নিস্তব্ধ রাত্রির দিকে তাকিয়ে কেমন থমথমে লাগলো। রাস্তার দুপাশে বরফে ঢেকে যাওয়া কতগুলো গাড়ি অতিকায় মৃত জন্তুর মতো ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে আছে। সেদিকে তাকিয়ে তার ভয় করল। আরো অনেক দূর যেতে হবে তাকে, শহর ছাড়িয়ে নদীর ধারে। তার মনে হলো সেই দূরের নদীর ধার কখনো আসবে না আর তার জীবনে। ভিতরটা শিউরে উঠল। ভয় জিনিসটা মারাত্মক। একবার আরম্ভ হলে থামতে চায় না। মারিয়ার মনও তার ব্যতিক্রম হলো না। বাইরে দাঁড়িয়ে সে শীতে যত কাতর হয়েছিল, ভিতরের গরমে বসে তার দ্বিগুণ শৈত্য অনুভব করল। নিজের মনের সঙ্গে সে তর্ক করতে লাগলো, যুক্তি দিয়ে বোঝালো এই ভয় তার অমূলক। কেননা রাস্তা যতই নির্জন হোক, সে তো আছে গাড়ির মধ্যে। একথা কি কেউ কখনো শুনেছে যে নির্জনতার সুযোগে কখনো কোনো ট্যাক্সি চালক তার সওয়ারির সঙ্গে গুন্ডামি করেছে? কেন করবে? তারাও তো সবাই সম্পন্ন, শিক্ষিত। ট্যাক্সি চালায় বলে তারা কি জন্তু নাকি? মারিয়া গলায় মধু ঢেলে আলাপ করার চেষ্টা করলো। আজ বড্ড খারাপ দিন না? আগে হ্যাঁ। ট্যাক্সি চালক আপাদমস্তক মুড়ি দিয়ে সাবধানে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। গলার আওয়াজ মেঘের মতো গম্ভীর। মারিয়া একটু উসখুস করে আবার বলল, মাত্র 11টা বেজেছে, কি নির্জন রাস্তা না? আগে হ্যাঁ। সারাদিন গাড়ি চালাতে খুব কষ্ট হয় বোধ হয়। সকলের হয় কিনা জানি না, আমার তো হচ্ছে। নতুন কিনা? নতুন? আমি ছাত্র, এই সেমেস্টারটা পড়বো না, গাড়ি চালিয়ে টাকা জমাবো, পরের সেমেস্টারে আবার ভর্তি হব। ও ছাত্র। বুকটা ঠান্ডা হলো মারিয়ার। আপনি তাহলে ছাত্র? কোন কলেজের? কলম্বিয়ারই। খুব ভালো, খুব ভালো। মনের সমস্ত ভয় ধুয়ে আবার সে আরাম করে বসল। হাতের দস্তানাটা খুলে কোলের উপর রেখেছিল, পড়ে গেল পায়ের তলায়। নিচু হয়ে খোঁজাখুঁজি করছিল। ছেলেটি আলো জ্বালিয়ে মুখ ফেরালো। হারিয়েছে কিছু? না না, এই হাত মোজাটা। অনেক ধন্যবাদ, অনেক মাথা তুলে ঝাপসা আলোয় লোকটির মুখের দিকে তাকিয়ে মুখের কথা আটকে গেল মারিয়ার। যেন দাঁতে দাঁত লেগে এলো। ছেলেটি আবার আলো নিভিয়ে পিছন ফিরে গাড়ি চালাতে লাগলো, কিন্তু ওই এক পলকই যথেষ্ট। বুকটা তারপর এত জোরে ঢিপ ঢিপ করতে লাগলো যে মনে হলো সারা জগৎ শুনতে পাচ্ছে সে শব্দ। আশ্চর্য, এতক্ষণ সে কত ভেবেছে, এ কথাটা তার একবারও মনে হয়নি। অথচ এ কথা কি সে জানে না যে আজকাল আর দেশে কোনো বাদবিচার নেই, সব কাজেই ওরা ছড়িয়ে যাচ্ছে, আস্পর্ধা দিয়ে দিয়ে মাথায় তোলা হচ্ছে এই মানুষগুলোকে? সে রাস্তার নির্জনতাকে ভয় করছিল। আসল ভয় যে জঙ্গলের ভাল্লুক হয়ে ভিতরেই থাবা গেড়ে বসে আছে, সে কথা কি একবারের জন্যও মনে হয়েছে তার? কিন্তু এখন এখন কি করবে সে? জিভ দিয়ে রং করা ঠোঁটটা
ভিজল দুবার, তক্ষুনি আবার শুকিয়ে গেল। স্প্রিং এর মতো ছিটকে সরে এলো দরজার ধারে, ঘেঁষে বসে নিজেকে সতর্ক করলো। ভিতর থেকে একটা অদ্ভুত অপ্রতিরোধ্য কাঁপুনি উঠতে লাগলো ক্রমাগত। কি মিথ্যুক! আবার বলে আমি ছাত্র! সব মিথ্যে কথা, সব চালাকি। এই জন্যই তাড়াতাড়ি ট্যাক্সিতে তুলেছে। কই, আর তো কেউ তুললো না? সকলকেই তো সে হাত দেখিয়েছিল। তুলবেই তো, না তুললে মতলব সিদ্ধি করবে কেমন করে? হায় হায়, যে ভয়ে সে মাটির তলায় নামলো না, সেই ভয়ই তার বাহন হয়ে তাকে মাটির উপর আঁকড়ে ধরেছে। ঈশ্বর, ঈশ্বর! লোকটির চামড়ার কোটে ঢাকা প্রশস্ত পিঠের উপর চোখ দুটি বিঁধিয়ে রেখে মারিয়া বুকের মধ্যস্থলে দোদুল্যমান ক্রুশটিকে চেপে ধরল দু হাতে। আস্তে আস্তে শহরের ঘিঞ্জি ছাড়িয়ে গাড়ি ফাঁকা রাস্তায় পড়ল। ঢেউয়ের মতো ওঠানো নামানো মস্ত মস্ত চওড়া পথ যেন রাক্ষস হয়ে গিলতে লাগলো তাকে। তবু ওখানে দুপাশে স্কাইস্ক্র্যাপারের পাহারা ছিল। এখানে আর কেউ নেই, কিচ্ছু নেই, শুধু আকাশ, আর আকাশের সঙ্গে মিশে যাওয়া বরফের সমুদ্র, একেবারে উন্মুক্ত, অবাধ, যেন সারা পৃথিবীটা ভেসে গেছে প্রলয়ে, আর তার মধ্যে একলা অসহায় মারিয়া। শহর ছাড়ানো মাত্র হাওয়ার বেগও প্রবল হয়ে উঠল। স্কাইস্ক্র্যাপার যে শুধু মারিয়ারই পাহারাদার ছিল তা নয়, হাওয়াটাকেও আটকে রেখেছিল। ছাড়া পেয়ে রুশে ফুঁসে পিশাচের মতো চিৎকার করতে করতে বেরিয়ে এলো। মনে হলো নখে দাঁতে সমস্ত বিশ্ব আজ ছিঁড়ে ফেলতে বদ্ধপরিকর। সেই হাওয়া কেটে কেটে অত্যন্ত ধীরে ধীরে গাড়িটা এগোচ্ছিল। মারিয়া বুঝে নিল এই সম্মুখ গতিই একসময় তাকে নিয়ে নরকে ঢুকবে। নরক, নরক, জীবন্ত নরক। আমি কি করি, কি করি? এমন মর্মান্তিক ভয় মারিয়া জীবনে পায়নি। একটা ঘৃণিত নিগ্রোর সঙ্গে এমন একা হবার দুঃসহ অবস্থা তার স্বপ্নেও ছিল না। কখনো সে এর আগে নিগ্রো ট্যাক্সি চালক দেখেনি। দেখলে কি সে কখনো ওঠে? মুখখানা ঢেকে এইভাবেই তো লোকটা মারিয়াকে ঠকিয়ে গাড়িতে তুলেছে। কি নিঃশব্দ, কি ভীষণ চুপ করে আছে, কি ভয়ঙ্কর মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, যেন এই গাড়ি চালানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই মনে। কিন্তু মারিয়া কি বোকা? মারিয়া কি ওর প্রকাণ্ড পিঠের ওপর দৃষ্টি রেখেই বুঝতে পারছে না এই শব্দহীনতার তলায় কত বড় গর্জন লুকিয়ে রেখেছে? ওর গালের পাশটা দেখেই কি উপলব্ধি করতে পারছে না সেই মুখ কি কুৎসিত, কি নোংরা, কি লুব্ধ? লালসা ছাড়া আর কি আছে ওদের বুকের তলায়? আর সেই লালসার এমন ইন্ধন কি ও রোজ পাবে? এই সোনার সুযোগ কি ও আজ কখনোই হেলায় হারাবে? যদি হারাবেই, তবে আর গাড়ি থামিয়ে মারিয়াকে তুলে আনবে কেন? সাদা মেয়ে ভোগ করার উল্লাসের চাইতে আর বড় লোভ কি আছে এই কালো কদর্য মানুষগুলোর জীবনে? তবে তবে কি গাড়ি খুলে লাফিয়ে পড়বে মারিয়া? একই একই, গাড়িটা থামিয়ে দিচ্ছে কেন? এটা কোন পথ? কোন পথে বাঁক দিচ্ছে? কই, এই রাস্তা তো সে কখনো দেখেনি, কোনোদিন তো আসেনি এই রাস্তায়। হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি কি দেখতে পাচ্ছ না পশুটার চোখে মুখে কি ক্ষুধা জেগে উঠেছে? এই দেখো, এইবার এইবারই ও যা করার করবে, সর্বনাশ করবে আমার। এক হেঁচকা টানে টেনে নেবে, শরীরটাকে চেটে পুটে খেয়ে সযত্ন রক্ষিত ঈশ্বরে নিবেদিত সমস্ত নারীত্বকে ছিঁড়ে খুঁড়ে একাকার করে দেবে। মারিয়া দরজার হাতলে হাত রেখে টান টান হয়ে যে কোনো মুহূর্তে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হলো। দুই চোখের জলে ভেসে বলল, প্রভু, এত নিষ্ঠুর তুমি! যে মারিয়া তোমাকে স্মরণ না করে বিছানা ছাড়ে না, তোমার সৃষ্ট যে মারিয়া কাউকে ঘৃণার চোখে দেখে না, যে রমণী আজ পর্যন্ত একজন পুরুষের দিকে পাপ চোখে তাকিয়ে নিজের কুমারী জীবনের পবিত্রতা নষ্ট করেনি, তাকে তুমি এত কষ্ট দিচ্ছ? হে আমার ঈশ্বরের পুত্র, কেন এত নিষ্ঠুর তুমি? আমি কি কখনো মিথ্যে কথা বলেছি, কারো মনে ব্যথা দিয়েছি, মানুষ হয়ে মানুষকে অসম্মান করেছি? তবে কেন, কেন, কি পাপের ফলে আমাকে একটা মাংসখণ্ডের মতো একটা লোভী কুকুরের মুখে ছুঁড়ে দিচ্ছ? বিড়বিড় করে বলতে বলতে প্রায় শব্দ করে কেঁদে উঠছিল মারিয়া। গাড়িটা নিঃশব্দে থেমে গেল। কি, কি হলো? আস্তে নামবেন, জায়গাটা ঢালু, হাওয়া বইছে জোরে। আবার আলো জ্বেলে দিল নিগ্রো ড্রাইভার। মারিয়া যেন স্বপ্ন দেখে জেগে উঠল। ও, এসে গেছি, এসে গেছি! কি আশ্চর্য! উত্তেজিত কম্পিত হাতে সে তাড়াতাড়ি ব্যাগের মুখ খুলে ভাড়া বার করলো। তার চেয়েও তাড়াতাড়ি নেমে পড়ল রাস্তায়। ট্যাক্সিটা দাঁড়িয়েছিল কোণ ঘেঁষে। সেই কোণটুকু পেরোতেই হাওয়ার ধাক্কায় গাঢ় অন্ধকারে উল্টে পড়ল সে। তার হাতের ব্যাগটা ছিটকে গেল।
পা থেকে জুতোটা যেন ছোঁ মেরে টেনে নিল কেউ। কোট শুদ্ধ ফ্রকটা উঠতে লাগলো উপরের দিকে। টুপি খুলে, চুল খুলে, শক্ত শীতল পিছল বরফের মধ্যে মুখ থুবড়ে কোথায় গড়িয়ে যেতে লাগলো। বুকে ভর দিয়ে উঠবার চেষ্টা করে বসলো। হাওয়া বিদ্যুৎ গতির প্রবলতার সঙ্গে তার মতো একজন সামান্য মেয়ের প্রতিযোগিতা বাতুলতা মাত্র। বাতাস আপন বেগে তাকে আছড়াতে আছড়াতে নিয়ে চলল ঢালুর দিকে। মারিয়া উপলব্ধি করলো আর তার রক্ষা নেই। এতক্ষণ যে অমূলক ভয়ের সঙ্গে সে যুদ্ধ করেছে, সেই ভয় সত্য হয়ে, মৃত্যু হয়ে সামনে এসে দাঁড়িয়েছে তার। গড়াতে গড়াতে প্রাণপ্রণ শক্তিতে সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও। মৃত্যু ভয় ভীত গলার তীক্ষ্ণ আর্তনাদে যেন ভরে গেল জায়গাটা। ট্যাক্সি সবে স্টার্ট দিয়েছিল, অ্যাক্সিলারেটরের চাপটা থামিয়ে জানলার কাঁচ সরিয়ে নিগ্রো ছেলেটি উৎকর্ণ হয়ে বাইরে তাকালো। ব্যাপারটা বুঝতে দেরি হলো না তার। আগেই সে সাবধান হতে বলেছিল। নিশ্চয়ই তার সোয়ারি মেয়েটি ঝড়ে পড়েছে, কিন্তু কোথায়, কতদূর নিয়ে গেছে? দরজা খুলে লাফিয়ে নামলো সে। দেয়াল ঘেঁষে ঘেঁষে জনহীন শূন্য রাস্তার উঁচু পিঠটার উপরে এসে দাঁড়ালো স্থির হয়ে। মস্ত মাথাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কয়েকবার। মস্ত বলিষ্ঠ শরীরটাকে দুই ঝাঁকানি দিয়ে প্রস্তুত করে নিল যুদ্ধের জন্য। গায়ের ভারী ওভারকোটটা খুলে হালকা হয়ে নিল। টুপিটা নিজেই উড়ে গিয়ে কাঁচ বাঁচালো। তারপর প্রবল শক্তিতে সে এগিয়ে গেল চিৎকার অনুসরণ করে। বেশ খানিকটা যেতে হলো তাকে। নদীর ধারের পার্কটার রেলিং এর ফাঁকে আটকে গিয়েছিল মারিয়া। সমস্ত শক্তি দিয়ে সেটাকে চেপে ধরে নিজেকে হাওয়ার হাত থেকে বাঁচাতে চেষ্টা করছিল সে। মানুষের সাড়া পেয়ে আকুল হয়ে উঠল। স্পর্শ পেয়ে দুই হাতে জড়িয়ে ধরল। ছেলেটি অন্ধকারে কোনো রকমে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এলো তাকে। গলা থেকে আঁকড়ে থাকা হাতটা সরিয়ে দেবার চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে না, এভাবে না, এরকম করে জড়ালে আমি চলতে পারবো না। হাত ধরুন, নিচু হন, গড়িয়ে আসুন। বড় ঝাপটা এলে গুঁড়ি মারুন, কোন রকমে দেওয়ালের আড়ালটায় চলুন। হাওয়া কাটাবার কৌশলগুলো একের পর এক বলে যেতে লাগলো, কিন্তু মারিয়ার কানে বোধহয় কোনো কথাই পৌঁছল না। ঈশ্বর প্রেরিত অবলম্বনটি পেয়ে সে তার অবসন্ন বিধ্বস্ত শরীরটাকে একেবারে ছেড়ে দিল তার উপরে। যত সে ছাড়াতে চেষ্টা করলো, তত সে সাঁড়াশির মতো চেপে আঁকড়ে ধরে থাকলো বুকের মধ্যে। নিরুপায় ছেলেটি তখন পাজা কোলে তুলে নিল তাকে। স্লিম বলে যত গৌরবই থাকুক মারিয়ার, ওই ঝড়ের মধ্যে, ওই বরফের পিছল পথে চড়াই উতরাই বেয়ে একটি 23 বছরের যুবতীর ভার বহন করে নিয়ে আসতে ছেলেটির দম বেরিয়ে গেল। বুকটা যেন ফেটে যেতে লাগলো। কিন্তু অন্য এক প্রাণের মমতায় নিজের অস্তিত্ব ভুলে গেল সে। একসময় দেখা গেল সেই অন্তহীন রাস্তাটা পেরিয়ে তারা ফুটপাথে দেওয়ালের কোণে এসে পৌঁছেছে। এবারে পিঠ দিয়ে লাউঞ্জের ভারী পাল্লাটা ঠেলে ভিতরে ঢুকে মারিয়াকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে দিল। আলো ঝলসিত লাল টুকটুকে কার্পেট মোড়া উত্তপ্ত উজ্জ্বল সুসজ্জিত লাউঞ্জের নিরাপদে দাঁড়িয়ে সম্বিত ফিরল মারিয়ার। সোফার উপর বসে পড়ে এতক্ষণে সে চোখ মেলে তার জীবনদাতাকে দেখতে পেল। ছেলেটির বুকটা তখনও নিঃশ্বাসের ঘনতায় জোরে জোরে ওঠাপড়া করছিল। তখনও সে সুস্থির হতে পারছিল না। পরিশ্রমের শেদ জমা হচ্ছিল প্রত্যেক রক্তবিন্দুতে। পকেট থেকে রুমাল বার করে ভেজা মাথাটা মুছে ফেলতে ফেলতে সেও তার সোয়ারিকে এই প্রথম ভালো করে তাকিয়ে দেখল। মুহূর্তের জন্য থমকে রইল দৃষ্টিটা। তারপরেই চোখ সরিয়ে হাসলো একটু, বলল, ভাগ্যিস আমি আপনার চিৎকারটা শুনতে পেয়েছিলাম। অনেক ধন্যবাদ, গলা দিয়ে শব্দ বার করলো মারিয়া। ওটা ঈশ্বরের পাওনা। মুখ নিচু করে শার্টের বোতামে আটকে থাকা মেয়েদের চুলের দুটো মুক্তোর পিন খুলে সে মারিয়ার হাতে দিল। এ দুটো নিশ্চয়ই আপনার। ও! মুখ লাল হয়ে উঠল মারিয়ার, মুখটা কঠিন দেখালো। পিন দুটো সরিয়ে রাখলো সে। একটু সুস্থ বোধ করছেন কি? হ্যাঁ, আজকের দিনটা বড়ই খারাপ ছিল। সে তো দেখতেই পাচ্ছি। এই ধরনের ঝড়ে না বেরোনোই ভালো। উপদেশ দিচ্ছে আবার। মারিয়া ভুরু কুঁচকালো। তাও বুঝতে পেরেছি। খবরের কাগজে দেখেছেন বোধহয় পরশু রাত্রিরে একটা গাড়ি স্কিড করে কি কাণ্ড হয়েছে? না, দেখিনি। আপনি নিতান্ত জোর করে উঠে বসলেন, তাই আর না বলতে পারলাম না। নইলে আমারও প্রচুর সে ভয় ছিল। কত সাবধানে যে চালিয়েছি। অনেক ধন্যবাদ। আর জানেন,
একা থাকলে তো কিছু হয় না, যা হয় হোক। আরেকজনের দায়িত্ব নিলে তার জন্যই যত ভাবনা। উফ! কিন্তু এমন এক অবয়বহীন অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করাও মন্দ রোমাঞ্চ নয়, কি বলেন? হঠাৎ দুই চোখ ভরে হাসল ছেলেটি। সেদিকে তাকিয়ে কি বলতে গিয়েও থেমে গেল মারিয়া। মুহূর্তের জন্য আনমনা হলো, মনে হলো নিগ্রোদের চোখ তো ভারী সুন্দর। বরফের ঝড় আমি খুব ভালোবাসি, খুব সুন্দর লাগে, খুব পবিত্র দেখায়। যেমন আকাশের চাঁদ হলে ফুটফুটে জ্যোৎস্না হয়, এও তেমনি মাটির চাঁদ রাতকে অন্ধকার হতেই দেয় না। ছেলেটি তার বাঁ পায়ের ভর ডান পায়ে নিল, তার শরীর থেকে জল চুইয়ে চুইয়ে লাল কার্পেটের উপর দাগ কাটছিল। মারিয়া সেই নকশাটা তাকিয়ে দেখল। এত ভিজেছে? কই, সে তো বেশ শুকনো আছে। অবশ্যই তার মস্ত মোটা ফাড়ের কোটটাই বাঁচিয়েছে তাকে। শুধু কি কোটটাই, এই বলিষ্ঠ ছেলেটির প্রশস্ত বুকের আশ্রয় কি তাকে আচ্ছাদন যোগায়নি? এতক্ষণে মারিয়ার খেয়াল হলো ছেলেটিকে সে একবারও বসতে বলেনি, অথচ সে নিজে নরম সোফায় নরম কুশনের কুণ্ডলিতে গলে আছে আরামে। এটা তার মতো ভদ্র শিক্ষিত একজন কুলীন মেয়ের পক্ষে অবশ্যই অসৌজন্য। বসুন না, আন্তরিকভাবেই বলেছিল। ছেলেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করল সেই অনুরোধ। ধন্যবাদ, বসবার সময় নেই আমার। পকেট থেকে পাইপ বের করে তামাক টিপতে লাগলো। মারিয়ার নরম হয়ে আসা ভঙ্গিটা তক্ষুনি গরম হয়ে উঠল। একটু ঝাঁঝের সঙ্গেই বলল, তাহলে আর ভেজা জামায় দাঁড়িয়ে আছেন কেন? সত্যি কার্পেটটা একেবারে ভিজে যাচ্ছে না? একটু তাকিয়ে রইল, কিন্তু ইচ্ছে করেই অপেক্ষা করছিলাম। আপনি যেরকম ভয় পেয়েছিলেন, ক্লান্ত হয়েছিলেন, আপনাকে একটু সুস্থ না দেখে যেতে পারছিলাম না, মানে উচিত মনে হচ্ছিল না। হাতের ঘড়িতে চোখ বুলালো। কি আশ্চর্য, দেখতে দেখতে 35 মিনিট কেটে গেছে। না, এবার আমি যেতে পারি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। কোন তলায় থাকেন? সেজন্য আপনাকে ভাবতে হবে না। না না, ভাবনা কি? হয়তো গায়ে একটু ব্যথা হতে পারে, দুটো বাফালিন খেয়ে নেবেন, তাহলেই হবে। পাইপটা ধরালো সে। শুধু যে ঝড়ের হাতেই লাঞ্ছিত হয়েছেন তা তো নয়। পাইপের আগুনে মুখটা উত্তপ্ত দেখালো। আমিও কিছু কষ্ট দিয়েছি বইকি। কি করব বলুন? যথেষ্ট জোরে জড়িয়ে রাখা সত্ত্বেও দুবার তো পড়ে যাচ্ছিলেন। আর আমাদের হাত কি হাত, লোহা। আচ্ছা, বিদায় সম্ভাষণ জানিয়ে সে সেই লোহার হাতটা বাড়িয়ে দিল। মারিয়ার সাদা ছোট নবীন হাতটা ওর মস্ত কালো থাবার মধ্যে একেবারে এইটুকু হয়ে গেল। চমকে উঠল মারিয়া। তার বুকের ভিতর এমন তপ্ত রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে কেন? কেন এমন করে কেঁপে কেঁপে উঠছে? বড় বড় পা ফেলে ভেজা কাপড়ে ভেজা মাথায় ভেজা জুতোর ছাপ রেখে রেখে নিস্পৃহ ভঙ্গিতে বেরিয়ে গেল ছেলেটি। দরজাটা একটু ফাঁক হতেই দুর্দান্ত হাওয়ার চিৎকার রাক্ষসীর নিঃশ্বাসের মতো তীর বেগে ঢুকে এলো ভিতরে। বোঝা গেল তখনও কি তাণ্ডব চলছে বাইরে। মারিয়া অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে উঠে এলো 18 তলায়। কাকা কাকিমা ঘুমিয়ে পড়েছিলেন। ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে নিজের ঘরে এলো সে। ঝকঝকে তকতকে করে গুছিয়ে রেখেছেন কাকিমা। ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর ভেজা কাপড় জামা ছেড়ে ঢুকিয়ে রাখলো ক্লসেটে। রাত কাপড় পরে নিয়ে দাঁত মেজে এলো বাথরুমে গিয়ে। মাথাটা আঁচড়ালো ভালো করে, মুখে ক্রিম মেখে আলো নিবিয়ে বিছানায় গা দিল। সেই অন্ধকার বিছানার নির্জন স্পর্শে আবার তার বুকের ভিতর গড়িয়ে এলো সেই তপ্ত রক্তের স্রোত। আবার থেকে থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো সমস্ত অস্তিত্ব। কি হলো তার? কি হলো? দাঁতে দাঁত চেপে মারিয়া পরিষ্কার অনুভব করল তার দেহ মনে স্বাদ জাগিয়েছে এই প্রথম পুরুষ, এই অমনোযোগী উদ্ধত নিগ্রো ছেলেটি। ছি 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 ছি! গলা ব্যথা করে কান্না এলো তার। সে রুষ্ট হলো, ক্ষুব্ধ হলো, বিড়ম্বিত হলো। তার ইচ্ছে করলো মাথা পেতে কোনো ভয়ঙ্কর একটা শাস্তি নিতে। এতকালের সঞ্চিত লালিত বিদ্বেষটাকে প্রাণপণে উদ্বুদ্ধ করতে চেষ্টা করে করে হয়রান হয়ে গেল। একসময় একটা গভীর উদ্বেগ থমথমিয়ে উঠল হৃদয়ে। নারীর গভীর মমতায় টনটন করে উঠল ভিতরটা। বালিশে মুখ ঘষে ঘষে মনে মনে বলল, হে ঈশ্বর, এই ঝড়ে জলে ওর যেন কোনো বিপদ আপদ না হয়।
যেন সে ভালো মতো বাড়ি গিয়ে পৌঁছায়। আর 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 আমি যেন আবার তাকে দেখতে পাই। চোখের জলে ভিজে গেল বালিশ। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন প্রতিভা বসুর ছোট গল্প রূপান্তর। গল্প কেমন লাগলো জানানোর জন্য আছে মন্তব্যের বাক্স, ভালো লাগলে আছে লাইকের বাটন, আর বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আছে আন্তরিক অনুরোধ। চ্যানেলের নিয়মিত আপডেটের জন্য তো সাবস্ক্রাইব বোতাম রইলই। ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও খুব শিগগিরই। আজ আসি,